একদা বামেদের দুর্ভেদ্য অঞ্চল বলতো মানুষ, দমদম। কিন্তু দুর্ভেদ্য অঞ্চল হলেও দমদম মাঝে মধ্যেই কিন্তু রাজনৈতিক হিসেব অনেক গুলিয়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী মৃত্যুর পর নীরেন ঘোষের মতো প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন আশুতোষ লাহা। তারপর এই কেন্দ্র থেকে একসময় তপন শিকদার জিতেছিলেন, একবার নয়, পরপর দুবার। আবার তাকে হারিয়ে অমিতাভ নন্দী এবং তারপরে সৌগত রায়। এমন একটা মাটিতে কখনোই কোনো রাজনৈতিক দল অরাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে, কোনো অভিনেতা অভিনেত্রী এরকম কাউকে প্রার্থী করেনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারের দমদমে নিস্তরঙ্গ যে ভোট, সেই নিস্তরঙ্গ ভোটে অদ্ভুতভাবে বামেরা একটা চমক দিয়েছেন। একদম সরাসরি কেন্দ্রীয় কমিটির একজন এবং পরিচিত মুখ সুজন চক্রবর্তী, তিনি যে প্রার্থী হবেন তা ঘোষণার খুব আগে অবধি বামেরাও কল্পনা করেননি। সুজনদা আছেন আমাদের সাথে। সুজনদা, তার নিউজে আপনাকে স্বাগত। দমদমের মতো মাটি, যে মাটিতে সুভাষদা, একসময় শ্যামল চক্রবর্তী, তারপরে বহু স্টলওয়ার্ড নেতা, এমনকি আমরা একসময় দেখেছি দমদম বাম আমলে গোটা মানে রাজ্য রাজনীতিতে অনেক সময় তোলপাড় ফেলে দিতে, এমন একটা আসনে লড়তে এসে কীরকম লাগছে? দমদম ভালো জায়গা, সচেতন, সংগ্রামী। দমদম মানে তরুণ সেনগুপ্ত, দমদম মানে বিভূতিদেব, দমদম মানে মনা দাস, দমদম মানে সুভাষ দাস, শ্যামল দাস সহ আমি পরপর বলতে পারি। এমনকি একসময় বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে টিউশন পড়াতেন, একটা বুদ্ধ একসময় এখানে পড়াতেন। দমদমের একটা রিচ ট্র্যাডিশন আছে, সেই রকম একটা জায়গা লড়তেও ভালো লাগে। আর ভেদ করা যাকে যায় সেই তো দুর্ভেদ্য। দুর্ভেদ্য মতো ভেদ করা যায়, কঠিন হতে পারে। লড়াই কঠিন না হলে সে লড়াইয়ের মজা কি? যে কোনো লড়াই কঠিন, সেই লড়াইয়ের মজা আছে। এবং এই কঠিন লড়াইতেই মানুষের ভরসা, সবাই বুঝতে পারছেন। ধরা পড়ে গেছে তৃণমূল, ধরা পড়ে গেছে বিজেপি, বামপন্থার কোনো বিকল্প নেই। এই কঠিন লড়াই বলে যারা মনে করছেন, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। কঠিন লড়াইতে আমাদের মানুষের ভরসা অর্জন করে এগোতে হবে। আপনারা ভোট চাইছেন কাজের দাবিতে, ভাতের দাবিতে, জাতপাতের বিরুদ্ধে দাঁড়িয়ে। আবার একদল রাম ভোট চাইছে, একইভাবে একই ইস্যু বলছেন। গতকালও শুভেন্দু অধিকারী একটা সভায় বলেছেন যে জয় শ্রীরাম মনে ধর্মীয় কোনো ব্যাপার নেই, জয় শ্রীরাম মনে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে সবার হাতে কাজ, সবার পেটে ভাত, সবার হাতে চাকরি, মানে একই আপনাদের কথা, খালি রামটা বাদ দিয়ে বাকিটা। মানে শুভেন্দুরা বুঝে গেছে যে ওই রামের নাম করে ভোট জেতা যাবে না। কিন্তু রাম রাজত্ব বলছে। নরেন্দ্র মোদী যতই বলেন না কেন রাম মন্দির করার পর সব হয়ে গেল বুঝি, বরঞ্চ শঙ্করাচার্যদের বাদ দিয়ে উনি রামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন নাকি আমি জানি না। রামের প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার এবং দায়িত্ব ওনাকে কে দিয়েছে? তাতেও খুব সুচারু কিছু হচ্ছে না বুঝে জলের তলায় গিয়ে পাথর খুঁজতে শুরু করেছিলেন, যে পাথর টাথর খুঁজে যদি একটু ভোট জেতা যায়। কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতে পরিষ্কার হয়ে গেল যে ওসব করে ভোট কিছু হবে না। রুটি রুজির লড়াই, মানুষের জীবনের লড়াই, এটা বাদ দিয়ে এখন বিজেপিও চলতে পারছে না বা পারবে না। তার কারণ ওদের বেসিক যে ফর্মুলেশনটা ফেল, বেসিক যে ফর্মুলেশনটা ফেল। বিভাজন, অনৈক্য, এই সহ যা আমাদের চলছে, গণতন্ত্রকে নিধন করা, সাম্প্রদায়িকতা তাকে উস্কে দেওয়া, বাড়তে সাহায্য করা, বাড়ানো, তার মধ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা, কর্পোরেট পুঁজি তাকে গোটা ভারতবর্ষে আদানি আম্বানিদের সেবাদাসত্ব করা, এটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। এটাতে চলবে না, এটা বুঝেছেন বলেই বিজেপির নেতারা এখন কথা ঘোরাবার চেষ্টা করছেন। আমরা যা বুঝি সেই বোঝাটা যে ঠিক, এটা প্রকারান্তরে ওদের কথার মধ্যে দিয়ে স্বীকৃতি করতে হচ্ছে। একটা জিনিস, কিছু ইস্যুতে, রাজ্যের কিছু ইস্যুতে বিরোধী বিজেপি যা বলে তার সঙ্গে আপনাদের অনেক কিছু মিল পাওয়া যায়। একই দাবি, দুর্নীতির ইস্যুতে, ভ্রষ্টাচারের ইস্যুতে ওরা যা বলছে আপনারাও তাই বলছেন। আবার কেন্দ্রীয় ক্ষেত্রে যখন বিজেপির বিরুদ্ধে আপনারা বলছেন, তার সঙ্গে তৃণমূল একই কথা বলছে। ইডি, সিবিআই, সংবিধান বদলে দেওয়ার চেষ্টা, এবং তার জন্য ইন্ডিয়া জোট হলো।
ইন্ডিয়া জোট দেখা গেল মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনিই নাম দিয়েছেন, তিনিই তৈরি করেছিলেন, কিন্তু তার দল এলো না। আবার আপনারা এখানে যখন জোট করলেন সেই জোটটাও ফুলফিলভাবে মানুষের কাছে গেল না। এত বড় একটা নির্বাচনের আগে তো অন্য এতগুলো জিনিস একসাথে কমপ্লিকেটেড হয়ে যাবে। বিজেপি যা বলছে বা তৃণমূল যা বলছে তাদের সঙ্গে আমাদের আদৌ মিল নেই, আদৌ না। আপনি যে কোনো দিনের তর্ক বিতর্ক, এই যে রাজনীতির রঙ্গমঞ্চ যে চলছে, ইলেকট্রনিক মিডিয়াতেই হোক, প্রিন্ট মিডিয়াতেই হোক, অথবা প্রকাশ্য সভায় হোক, মূল কথাটা কি? আমি কাল না পরশু দেখছিলাম মাদক পাচারের অভিযোগ এসেছে শাহজাহান, শিবু এদের বিরুদ্ধে, তাই নিয়ে বিতর্ক হচ্ছে। তৃণমূলের নেতারা বলছেন শুধু কি আমরাই করেছি, বিজেপি নেতারা করেনি? বলে ওরা নাম বলছেন, মোদিজির সঙ্গে যাদের ছবি দেখা গেছে, কি পামেলা গোস্বামী নাকি ইত্যাদি ইত্যাদি, অমিত শাহর সঙ্গে আরো অনেক কিছু। তাহলে আমি চোর না, আমি একা চোর না, তোমরাও চোর। আর বিজেপি বলছে আমি একা চোর না, তোমরাও চোর। তাহলে এই দুই চোরের লড়াই হচ্ছে বিজেপি তৃণমূলের লড়াই। এটা ঠিক যে চোরের বিরুদ্ধে যখন আমি কথা বলবো, বিজেপির বিরুদ্ধে যখন কথা বলবো, তখন তৃণমূল বলবে হ্যাঁ কথাটা ঠিক। তৃণমূলের বিরুদ্ধে যখন আমি কথা বলবো, তখন বিজেপি বলবে কথাটা ঠিক। কেননা তৃণমূল বিজেপি দুজনেই একই অপরাধে অপরাধী, আর দুজনের মধ্যে বলার মতন হিম্মত আমরা ছাড়া অন্য কারণ নেই। বিজেপি বলতে পারবে না যে অপরাধে বিজেপি অপরাধী, সেই একই অপরাধের কারণে তৃণমূলের তারা বিরুদ্ধে কথা বলে। যে অপরাধে তৃণমূল অপরাধী, সে একই অপরাধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কথা বলে। না না, একই যাত্রায় একই রঙে। আমরা অনেকবার বলি না, একটা উঠোন, এই ঘরটায় তৃণমূল তো এই ঘরটায় বিজেপি, ওর মধ্যে কোনো ফারাক কিছু নেই। আমাদের কথা একে আপাতত একটু খুশি করে, কি ওকে আপাতত একটু খুশি করে, তার মানে এটা নয় যে বিজেপি যা বলে আমরা তা বলছি। আপনি উল্টো হয়ে বললে আমি এতটা কথা বলতাম না। আমরা যা বলি সেটা দেশের ব্যাপারে, সেইটা তৃণমূল ভেতরে ভেতরে মোদির যতই সম্পর্ক থাকুক, রাজ্যে টিকে থাকার জন্য তাকে সেই কথাটাই প্রায় একই রকমভাবে বলতে হয়, যদিও একই অপরাধে তৃণমূলও অপরাধী। কিন্তু আপনারা যখন জোট করতে চাইলেন সার্বিকভাবে, এমনকি আমার 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 মনে পড়ে না যে ৭৭-এর পর থেকে অদ্যাবধি কখনো কোনো বামপন্থী দলকে, সিপিআইএমের মতো এরকম একটা সংগঠিত এত বড় একটা দল যারা প্রায় ৩ দশক ৩.৫ দশক শাসন করেছে রাজ্যে, তারা আইএসএফের মতো একটা দলের জন্য এতদিন অপেক্ষা করছে, এবং আইএসএফ শেষ পর্যন্ত প্রার্থী ঘোষণা করে। তার কারণ যে সিচুয়েশনটা এখন, এটা আনপ্রেসিডেন্টেড। আগে এই সিচুয়েশন ছিল না, এতটা কোনোদিন ছিল না। এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি যে জিতে আসতে চাইছে, জিতে আসতে পারবে না সে ভিন্ন কথা, তাতে ভারতবর্ষের সংবিধানের মূল মন্ত্রটাই খারিজ করে দেওয়া হবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, পার্লামেন্টারি ডেমোক্রেসি, পিপলস রাইট, সিভিল লিবার্টিজ, সংবিধান সম্মত সংস্থাগুলো তার ইন্ডিপেন্ডেন্স, এগুলো খারিজ করে দেওয়ার জন্য, খারিজ করে দেওয়ার মতন করে বিজেপি চলছে। বিজেপির এই মনোভাব সবাই বুঝতে পারছেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। ন্যাচারালি দেশকে রক্ষা করতে হবে, দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মূল আমাদের যে কনস্টিটিউশন, সেটাকে রক্ষা করতে হবে। মানুষ আরেকবার ভোট দিতে পারবে কি না, ভোটের অধিকার থাকবে কি না, ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন, নাকি ওয়ান কান্ট্রি নো ইলেকশন, চলে যাচ্ছে তো ওয়ান কান্ট্রি নো ইলেকশনের দিকে, যা আমরা মনে করব তাই। এবং ইতিমধ্যে আপনি দেখবেন নাগরিক অধিকার সহ, নাগরিকত্ব সহ নানা বিষয়ে মানুষের মধ্যে যা 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 করেছে, একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। যখন দিল্লিতে যারা আছে তাদের সার্বিকভাবেই আমাদের খারিজ করতে হবে, ফলে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার কোনো বিকল্প আমাদের কাছে নেই সারা ভারতবর্ষে। পশ্চিমবাংলায় তৃণমূল সেই বিজেপিকে প্রশ্রয় দিয়েই চলেছে, এগিয়ে নিয়েই চলেছে। তৃণমূলের রাজত্বেই বিজেপি বেড়েছে, তৃণমূলের সঙ্গেই বিজেপির সরকার হয়েছে। ফলে যদিও বলেছিলেন যে মমতার সবচেয়ে বড় অপরাধ ও বিজেপি নামক দলটাকে পশ্চিমবাংলায় টেনে এনেছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে। আমরা তো 42টা প্রার্থী আগে থেকে প্রথম দিন তৈরি করেই রেখেছি। তৈরি করলেও আমরা চাইছিলাম যে দেশের মানুষের বা বাংলার মানুষের মনোভাব হচ্ছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তোমরা সবাই একজোট থাকো। এই একজোট রাখাবার জন্য
আমরা অনেক বেশি দায়িত্ব পালন করতে চেয়েছি বলেই বা চাই বলেই আমরা সবার জন্য অপেক্ষা করেছি। ইলেকশন অনেক বাকি আছে, এখন অনেক বাকি আছে, কিন্তু তারপর কেউ যদি না আসতে চায়, প্রকারান্তরে বিজেপি তৃণমূলে তাদের সুবিধা হতে পারে, লেট দেম ডু। আমি আগে বলতে যাবো কেন? আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, মানুষ বুঝবেন, শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি বিজেপি এবং তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, রুখে দাঁড়াবোও বটে। আমরা সবাই একসাথে হলে সে অনেক সুবিধা হতো, ভালো। এখনও আমি মনে করি পশ্চিমবাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এক জাত রুখে দাঁড়াবেন। কে কি বললো সব বড় কথা না। কংগ্রেসের সাথে চলার অভিজ্ঞতা আগে আপনাদের আছে, বেশ কয়েকটা নির্বাচনে লড়েছেন। কংগ্রেসের সাথে শেষ ত্রিপুরার যে নির্বাচন, সেখানে আমি নিজে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেছি একদম সার্বিক, এ নিয়ে কোনো দ্বিধা ছিল না, সার্বিক ঐক্য হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও একদম মার্জিনালভাবে সেখানে ক্ষমতায় আসা তো দূরের কথা, বামফ্রন্ট দীর্ঘদিন বাদে সেখানে বিরোধী আসনে পর্যন্ত বসতে পারল না। এবারের যে নির্বাচন, তাতে কি আপনার মনে হয় যে আপনাদের আবার জোট সফল হবে? আমি ত্রিপুরার ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু ত্রিপুরাতে যখন বিজেপি বুঝেছে যে তার পরাজয় নিশ্চিত, নিশ্চিত বিজেপি বিরোধী শক্তি সব ঐক্যবদ্ধ হচ্ছে, কার্যত তখনই জনজাতি ইস্যুগুলোকে সামনে এনে তিপ্রা মাথা তৈরি করলো, এবং তিপ্রা মাথার কাজ হলো বিজেপিকে সাহায্য করার জন্য বিরোধী ভোটকে ভেঙে বিজেপিকে সাহায্য করা। এগুলো একবার দুবার হয়। এবার লোকসভা একসাথে লড়ছে, এবার লোকসভা একসাথে লড়ছে, এগুলো একবার দুবার হয়, এগুলো বেশি দিন হয় না। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে কি হবে এটা মানবে না, কদিন পরে দেখতে পাবেন। পশ্চিমবাংলার পার্সপেক্টিভে একই রকম কথা। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষ সার্বিকভাবে ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন, যাতে সেটা ঐক্যটাকে ভেঙে দেওয়া যায়। তেমন করেই শাসক দল, সে দিল্লির হোক আর রাজ্যেরই হোক, তার এখানে চেষ্টা করেছে যাতে ঐক্যবদ্ধ না থাকতে পারে। যেমন বিজেপির বিরুদ্ধে সবাই যখন একমত, একজোট, তখন সারা দেশে আপনি দেখেছেন বিজেপি বিরোধী শক্তিগুলোকে ডিজারেট করে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, বিজেপিকে সাহায্য করার জন্য তারা মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছেন। ঠিক একই রকমভাবে আরও অনেক রকমের প্রচেষ্টা বিজেপির আছে। কোনো কোনো প্রচেষ্টা কখনো কখনো ধরা পড়ে যায়, কোনো ধরা পড়তে দুদিন সময় লাগে। পশ্চিমবাংলাতেও নিশ্চয়ই কোনো একটা দিন ধরা পড়বে। একদম শেষ দুটো প্রশ্ন একসাথে করব। একটা, যে বেশ কয়েকদিন ধরে দমদমে ঘুরছেন, দমদম যে যাই বলুক না কেন, যেভাবেই বলুক না কেন, দমদমে বামপন্থীদের একটা পুরনো মাটি আছে, পুরনো আপনাদের বহু কমরেড আছেন যারা বসে গিয়েছেন, অভিমানে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। যখন রাস্তায় যাচ্ছেন তাদের সাড়া পাচ্ছেন কি না, কোনো অন্তরাত্মার ডাক তাদের শুনতে পাচ্ছেন কি না? আর কি মনে হয়, দমদম যতই যার ঘাঁটি হোক না কেন, অদ্ভুত অদ্ভুত চমক দিয়েছে, এবারও কি দমদম লোকসভায় কোনো অন্য চমক আছে? আমি অন্য কোনো চমক কিনা বলতে পারবো না। দমদমের মানুষের অন্তরাত্মা হচ্ছে, এটা আমাদের রাজ্যেই অনেকাংশে সত্য, আর সহ্য করা যাচ্ছে না, এবার পরিত্রাণ চাই, পরিত্রাণ চাই, আর সহ্য করতে পারছি না। এই মনোভাবে তৃণমূলের বিরুদ্ধে পরিত্রাণ পেতে গেলে চলো বিজেপি, সেটা এখন লোকে বুঝে গেছে যে বিজেপিকে সমর্থন দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। ওটা আসলে দিনের শেষে একসাথে বসে বোঝাপড়া করার মতন ব্যবস্থা। ফলে তৃণমূল বিজেপি এই দুই শক্তির বিরুদ্ধে আর পারা যাচ্ছে না, বদল করতেই হবে, এই মনোভাবটা অন্তরাত্মার মনোভাব হিসেবে আমি পাচ্ছি, এক। আর দুই, নানান কারণে একটা বহুদিন ধরে চলতে চলতে শরীর, মন, কাজ ইত্যাদি নানাবিধ কারণে যারা একটু আগের মতন পেরে উঠছিলেন না, একটু বসে আছেন, কথাটা আমি ঠিক সহমত না, যাই হোক, হয়তো বসে আছেন বলে বললে লোকের বুঝতে সুবিধা হয়, এরকম আছে, নিশ্চয়ই থাকবে, সব জায়গাতেই থাকে, সব সময়তেই থাকে। তারা কিন্তু কোথাও একটা প্রাণের সাড়া পেয়েছেন বলে মনে হচ্ছে, যে না আর না, চলো এবার ঝাঁপিয়ে পড়ি। আমি তো আমাদের পুরনো সমস্ত কর্মীদের যাতায়াতের পথে যখন দেখা হচ্ছে, কেউ নিজে একবারই আসছেন, বাকিরা হয়তো বলছে উনি আমাদের একসময় কাজের মধ্যে থাকতেন, এখন একটু বয়স হয়েছে, হয়তো পেরে উঠছে না, তাদের বাড়ির ছেলেরা দারুণ দম দিয়ে লেগে পড়েছে, এবং তারাও
পরিবার শুদ্ধ, প্রতিবেশী শুদ্ধ, এই কথাটা নিশ্চিত করছেন যে আর না, আর না। মানুষের জীবনের ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারে একমাত্র লাল ঝান্ডা। মোদি গ্যারান্টি, দিদি গ্যারান্টি, কিন্তু সিপিএম বলছে যে মানুষের গ্যারান্টি দিতে পারে একমাত্র লাল ঝান্ডারাই। আর তার উপর ভরসা করে একদম শূন্য থেকে আবার শুরু করতে চাইছেন বামেরা। এবারের লড়াই তাদের কাছে তো শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। আর দমদমের মতো মাটিতে আবারও নতুন করে কোনো চমকের অপেক্ষায় বামেরা। ক্যামেরায় অমিত চক্রবর্তীর সাথে দীপঙ্কর নাগ, তারা নিউজ, দমদম।